সহিংসতার তদন্তে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম চালু। স্বস্তির মেট্রো রেল বন্ধ, আবারও ভোগান্তিতে নগরবাসী। প্রভাবশালীদের হুমকি, হাসপাতালে আসছেন না খুলনা মেডিকেলের পরিচালক। এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানিয়ে তিনি বলেন, এই সহিংসতায় ধ্বংস হয় স্থাপনা হয়তো আবারও নির্মাণ করা যাবে, তবে যে প্রাণগুলো ঝরে গেল তা কে ফিরিয়ে দেবে? বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। যেন সবাই তোমাদের ভালো কাজ দেখে। ধরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2024। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 7টি ক্যাটাগরিতে 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 দেয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলন এবং এ সময় হওয়া সহিংসতা ও প্রাণহানির প্রসঙ্গ আনেন। যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। কোটা আন্দোলনের নামে এমন ঘটনা ঘটবে আর এতগুলো তাজা প্রাণ ঝরে যাবে, এমনটা কখনো ভাবতে পারেননি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সম্পদ নষ্ট করে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কার লাভ হলো তা ভেবে দেখতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। ছাত্রলীগের সাবেক ও কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে দায়িত্ব ভাগ করে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা জানান তিনি। তিনি বলেন, সংকটে যারা ঝুঁকি নেবেন তাদের দল মূল্যায়ন করবে, আর যারা কাজ করবে না, শুধু অফিসে এসে প্রটোকল দেবেন, এমন নেতা কর্মীদের দরকার নেই। দায়িত্ব ভাগ নিয়ে বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠান স্থলে
হট্টগোল তৈরি হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে 15 আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড উল্লেখ করে তাঁকে ভণ্ড মুক্তিযোদ্ধা বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্র বিরোধী শক্তিকে প্রতিরোধ করতে হবে। এ লক্ষ্যে মান অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি। দায়িত্ব দেওয়া হবে, এগুলোকে মান অভিমান সব ভুলে যেতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে, মনে রাখবেন এই দায়িত্ব পালনের বিষয়টি আমরা ভবিষ্যতে মূল্যায়ন করব। দুপুরে ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছত্রভঙ্গ হয় পুলিশের লাঠিচার্জে। পৌর শহরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী MS সামাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। সেই ধারাবাহিকতায় আমরা গতকালকে দেখেছি ঠাকুরগাঁয়ে যারা আন্দোলনকারী রয়েছে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারা গতকালকে ঘোষণা দিয়েছিলেন অনলাইন যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে যে আজকে তারা বেলা 11টার দিকে ঠাকুরগাঁও যে আদালত প্রাঙ্গণ রয়েছে এখানে এসে তারা তাদের কর্মসূচি পালন করবেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি আইন শৃঙ্খলাকারী যে রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের তো একটি তৎপরতা সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে ঠাকুরগাঁও পৌর শহরে যে অপরাজয় 71 রয়েছে সেখানে শিক্ষার্থীরা দলে দলে সমবেত হয়, সেখান থেকে একটি মিছিল তারা বের করে নিয়ে এসে এই পৌরসভা গেটের সামনে এখানে অবস্থিত হন। এখানে পুলিশের বাধায় তারা সম্মুখীন হয়। বাধায় সম্মুখীন হবার পরে আমরা দেখেছি তারা বাধা উপেক্ষা করে, অর্থাৎ পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা সামনে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার পরেই তারপরে সেখানে পুলিশের এবং যে শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের উপর অর্থাৎ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। এখন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত শিক্ষার্থীরা সে একই অবস্থানে অবস্থান করছেন এবং অন্যদিকে অর্থাৎ মুখোমুখি অবস্থানে অবস্থান করছেন শিক্ষার্থী এবং আন্দোলনকারীরা বলছেন যে তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। অন্যদিকে যারা প্রশাসনে রয়েছে তারাও কিন্তু বলছে যে তাদের যাতে করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে কারণে তারা সর্বোচ্চ প্রচেষ্টা করছেন এবং এখন পর্যন্ত অবস্থা থমথমে রয়েছে। এখন পুলিশ এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা মুখোমুখি অবস্থান করছেন। সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জে রিয়া সহ গুলিবিদ্ধ হয়ে 4 শিশু মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত এবং ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যারা ঘরের ভিতরে বসা শিশু রইল তাদের হত্যাটা কীভাবে হলো, এইসব ভায়োলেশন হওয়ার কারণে আমি তদন্ত চাই। জুডিশিয়াল ইনকোয়ারি চাই, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি, এবং এর জন্য আমি লিগ্যাল নোটিশ ফর ডিমান্ডিং জাস্টিসও সরকারকে দিছি। যারা মৃত্যুবরণ করছে, গুলিতে মৃত্যুবরণ করছে, তাদেরকে পিতামাতাকে প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানায় রিট করছি। 12 দিন পর চালু হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের সাইবার স্পেসে এসব সামাজিক মাধ্যম উন্মুক্ত করে দেওয়ার কথা জানান। আজ সকাল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল প্রতিষ্ঠান মেটা ইনকর্পোরেটের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ICT প্রতিমন্ত্রী সহ BTRC এর কর্মকর্তারা। সেখানে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব, অপপ্রচারের মাধ্যমে কিভাবে সারা দেশে সহিংসতা ছড়ানো হয়েছে তা তুলে ধরে BTRC। পরে টিকটকের প্রতিনিধিদের সঙ্গেও সরাসরি বৈঠক হয়। এছাড়াও BTRC এর চিঠির জবাবে ইউটিউব ও ব্যাখ্যা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, টিকটকের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হলেও ফেসবুকের ব্যাখ্যা তাদের নিজেদের কমিউনিটি গাইডলাইনের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশে মেটার ফ্যাক্ট চেকারদের মাধ্যমে ফেসবুক বিভ্রান্ত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। যানজটের শহর ঢাকায় নগরবাসীকে স্বস্তি দিয়েছিল
মেট্রো রেল। সহিংসতার কারণে মেট্রো চলাচল বন্ধ থাকায় আবারও ভোগান্তিতে নগরবাসী। ৩০ মিনিটের পথ যেতে হচ্ছে 2 ঘন্টায়। কবে নাগাদ মেট্রো চালু হবে সেটিও নিশ্চিত নয়। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। 18 জুলাইয়ের চিত্র এটি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের মেট্রো স্টেশনে হামলার ঘটনায় বন্ধ রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। যানজটের শহর তাই সেই আগের রূপে। গণপরিবহনের জন্য অপেক্ষা আর যাত্রায় ভোগান্তি। বাস পাওয়া যায় কিন্তু ঝুলে, কখনো সিট থাকে না। কিন্তু মেট্রোতে তো মনে করেন 5 মিনিটের মধ্যেই ফার্মগায় চলে যেতে পারতাম, এখন তো সেটা হবে না। উত্তরা থেকে মতিঝিলের 2 প্রান্ত সংযুক্ত করায় খুব কম সময়ে স্বস্তিতে গন্তব্যে যাতায়াত করতে পারতেন নগরবাসী, যার জন্য এখন কেবলই অপেক্ষা। মেট্রো রেল যেই সময় চলছে 14-15 মিনিটে চলে যেতাম, এখন তো 3 ঘন্টাও যাওয়া যায় না। উত্তরা যেতাম আর বাসে লাগছে প্রায় 1.5 থেকে 1 ঘন্টা 30 মিনিট এরকম। সো মেট্রোটা অন থাকলে আমার 15 মিনিটেই যাত্রাটা শেষ হইতো। প্রতিদিনের যাত্রী যারা, দুর্ভোগ আর ভোগান্তি যেন তাদেরই বেশি। তার উপর নারী যাত্রীদের গণপরিবহনের যুদ্ধটাও প্রতিদিনের। সিট পাওয়া যায় না, জাম থাকে, দাঁড়াও যাইতে হয়, সময় নষ্ট হয়, অনেকই কষ্ট হয়। মেট্রো রেল বন্ধ থাকায় বাসে যাতায়াত করতে হচ্ছে বেশিরভাগ মানুষের। তাই স্বাভাবিকভাবেই রাস্তায় বেড়েছে যাত্রী চাপ আর যানজটও। মেট্রো রেল না চলাতে বাসের উপরে এটার প্রভাবটা পড়ছে, আমাদের যাতায়াতে চলাফেরা অসুবিধা হচ্ছে, রাস্তায় জ্যাম পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত মেরামত করে মেট্রো রেল চালুর দাবি সাধারণ মানুষের। আমাদের প্রত্যাশা যত চালু আর কি আপনার তাড়াতাড়ি হয়, এটাই আর কি কাম্য। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। মুখরিত ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা। ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙচুরের ক্ষতচিহ্ন। প্রাণচঞ্চল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেন এক অচেনা রূপ। কেন এমন হলো? কতটা ক্ষতির মুখে পড়ল আবাসিক বিশ্ববিদ্যালয়টি? জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। রাজধানীর অদূরে সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা বছরই শিক্ষার্থীদের সরব উপস্থিতি আর নানা রকম সাংস্কৃতিক উৎসবে মুখর থাকে দেশের অন্যতম এই বিদ্যাপীঠ। সেই ক্যাম্পাসের এখন ভিন্ন রূপ। শুনশান নীরবতা, চারপাশে নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই বন্ধ হয় বিশ্ববিদ্যালয়। হল ছেড়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনে ভাঙচুরের চিত্র এটি। হামলায় ক্ষত বিক্ষত বিভিন্ন হল। ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সহ প্রায় 1 ডজন গাড়ি। ছাত্র আন্দোলনের সুযোগে ঢুকে পড়া সন্ত্রাসীদের এমন নাশকতা। হামলায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। শিক্ষার্থীদের প্রশ্ন, প্রিয় ক্যাম্পাসের কেন এই অচেনা রূপ? আর রাষ্ট্রের সম্পদে আঘাত হানে কারা? ছাত্রদের আন্দোলন পুঁজি করে সুযোগ সন্ধানী সন্ত্রাসীদের চিহ্নিত করার দাবিও শিক্ষার্থীদের। অনুপ্রবেশকারী যারা ছিল আমাদের এই আন্দোলনকে ভিন্ন দিকে দাবিত করার জন্য তারাই কিন্তু এই সমস্ত সহিংসতা ঘটিয়েছে। রাষ্ট্রীয় সম্পদের উপর যে আঘাত, সেটা আসলে কখনোই কাম্য না এবং আন্দোলনকারী হিসেবে আমরা কখনো এটা প্রত্যাশা করি না। শিক্ষার্থীদের নিরাপত্তা সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সজাগ থাকার আহ্বান শিক্ষকদের। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক এবং দ্রুত এই পরিবেশটা ফিরে আসুক। সকল পক্ষের অবস্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করা প্রয়োজন, যাতে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। অরাজকতা সৃষ্টিতে যোগ দিয়েছিল বহিরাগতরা। সতর্ক থাকার অনুরোধ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। শিক্ষার্থী ভাই বোনদের তাদের যে আন্দোলন, তাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্যাম্পাসে যেন বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে, বা যদি কেউ প্রবেশ করে তাকে যেন চিহ্নিত করতে পারে, এই ধরনের ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। জাহিদ হাসান শাকিল, ATN নিউজ, সাভার। প্রভাবশালীদের চাপে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন পরিচালক ও উপপরিচালক। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রভাবশালীদের হুমকিতে 1 মাসের কাছাকাছি অনুপস্থিত তাঁরা। অনিয়মিত তত্ত্বাবধায়কও। প্রশাসনিক শূন্যতায় ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের জনবল নিয়োগের প্রায় 4.5 কোটি টাকার দরপত্র নিয়ে চলছে প্রশাসনিক অচলাবস্থা। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে হুমকি দেন সরকার ঘনিষ্ঠ এক প্রভাবশালী। চাপ সইতে না পেরে হাসপাতাল ছেড়েছেন পরিচালক ও উপপরিচালক। গত 9 জুলাইয়ের পর আর হাসপাতালে আসেননি পরিচালক ডাক্তার গৌতম কুমার পাল, ছুটি নিয়েছেন। তত্ত্বাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামানও ছুটিতে। উপপরিচালক ডাক্তার হুসাইন সাফায়াত স্বেচ্ছায় বদলি হয়ে চলে গেছেন। একই চেষ্টায় আছেন পরিচালক আর তত্ত্বাবধায়কও। 3 শীর্ষ কর্মকর্তার অনুপস্থিতিতে অচল অবস্থা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটির। তবে প্রভাবশালীর হুমকির বিষয়ে কথা বলতে চান না পরিচালক। আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে যাচ্ছি না, আমার এই সুস্থতা হলে আসবো। অন্য দুজনও যোগাযোগ বিচ্ছিন্ন। ভারপ্রাপ্ত পরিচালকও বিষয়টি এড়িয়ে যান। প্রভাবশালী মহলের চাপ আর প্রশাসনিক দুর্বলতার এমন নজিরবিহীন কাণ্ডে মুখে কুলুপাটা দুঃখজনক মন্তব্য করে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক নেতা ও সচেতন মহল। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় একটা ভালো বাণিজ্য, যেটা ভয়ঙ্কর দুর্নীতিতে ছেয়ে গেছে। কাজগুলি থেকে প্রভাবশালীদের কিভাবে বিরত রাখা যায় এই বিষয়ে আমি সরকারের উচ্চ মহলে এর জোর দাবি জানাচ্ছি। আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে জড়িত শক্তিশালী সিন্ডিকেট, ঠিকাদারদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তদন্ত চলছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানে এক হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এ শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে তিনি যে বাসভবনে ছিলেন সেখানেই তাকে হত্যা করা হয়েছে বলে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানের হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হন। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। গত শতকের ৮০ দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলমানদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ১ বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। ১৯৯৭ সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর ২০০৬ সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাতার কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়। এ সময় হানিয়া বলেন, তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না এবং তিনি গাজা শাসন করতে থাকেন। পরে ২০১৭ সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে গিয়ে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিক থেকে হাইকোর্টের মাজার গেট দিয়ে সর্বোচ্চ আদালতে ঢোকার চেষ্টা করেন। এ সময় তারা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশের বাধার মুখে পড়ে হাইকোর্টের মাজার গেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ সেখানে কমপক্ষে ৬ শিক্ষার্থীকে আটক করে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুর ১:৩০টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মাজার গেটে যান তারা। পুলিশের বাধায় বাইরে বের হতে না পারলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে দুপুর 1:15টার দিকে আইনজীবীরা মাজার গেট থেকে বেরিয়ে শিক্ষার্থীদের নিয়ে ভেতরে ঢোকেন। শিক্ষার্থীরা আদালত চত্বরে ঘণ্টাখানেক অবস্থান করে। পরে বাইরে বেরিয়ে মাজার গেটের সামনের সড়কে এখনো অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। চলমান পরিস্থিতিতে নতুন করে সংকটে দেশের অর্থনীতি। সাম্প্রতিক অস্থিরতার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছেন। এতে করে বাড়বে খেলাপি ঋণ, কমবে ব্যাংকের মুনাফা, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম শুভ রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা, ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং কারফিউর কারণে নতুন করে সংকটের মুখে দেশের অর্থনীতি। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে ব্যাংকের খেলাপি ঋণ আরও বাড়তে পারে বলেও মনে করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মার্চ শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ দাঁড়ায় 1,82,295 কোটি টাকা, যা এই খাতের বিতরণ করা ঋণের 11.10%। সংশ্লিষ্টরা বলছেন, কিন্তু ব্যাংক খাতের মন্দ ঋণের প্রকৃত পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানের চেয়ে অন্তত 3 গুণ বেশি। যে নেটওয়ার্ক আছে বাইরে সেটাকে। বিশ্লেষকরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে না পারলে তার প্রভাব পড়তে পারে ব্যাংকিং খাতে। শঙ্কা আছে খেলাপি ঋণ বাড়ার। ইমেজ ক্ষতিটা কাটিয়ে উঠতে সময় নেবে এবং সময় লাগবে। কতদিনে কাটিয়ে উঠতে পারবে সেটা আমি জানি না, এবং সেটা যদি ইমেজ সংকটটা যদি চলমান থাকে, চলতে থাকে ভবিষ্যতে, এটা যদি আমরা রিপেয়ার করতে না পারি, তাহলে খেলাপি ঋণ বাড়ার একটা সম্ভাবনা আছে। এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। খেলাপি ঋণ যদি বাড়ে তাহলে ব্যাংকগুলো তাদের বাড়তি প্রভিশন রাখতে হবে। বাড়তি প্রভিশন যদি রাখে সেটা তাদের লভ্যাংশ কমে যাবে। চলমান অস্থিরতা ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলবে উল্লেখ করে অর্থনীতিবিদদের আশঙ্কা, এতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমতে পারে। বিনিয়োগ করতে গেলে বিনিয়োগের যে পরিবেশ, আমাদের দেশীয় বিনিয়োগকারী বলি এবং আমরা যদি ফরেন ইনভেস্টর বলি, তো সেই পরিবেশটার জন্য তো আমার এই আজকের যে আমরা যে আন্দোলন দেখছি, হ্যাঁ, কোটা সংস্কার আন্দোলন, এবং তার প্রেক্ষাপটে সরকারি যে এক্সট্রিম মেজার্স নিচ্ছে, তাহলে একটা বিদেশি বিনিয়োগকারীর জন্য, যদি আমাদের বিদেশি বিনিয়োগ কম, কিন্তু পরিবেশটা সম্পর্কে কী সিগন্যাল দেয়, তাদের যে আস্থা, সেই আস্থা জায়গাটা কোথায় থাকবে? আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত দেশের অধিকাংশ সরকারি হাসপাতাল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট, ঔষধ ও যন্ত্রপাতির স্বল্পতা এবং নানা অব্যবস্থাপনার অভিযোগ রোগীদের। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা প্রত্যাশীদের ভিড় সামাল দেওয়ার সক্ষমতা নেই অধিকাংশ হাসপাতালেরই। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন আশেপাশের 3 জেলার মানুষ, কিন্তু নেই মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে অকার্যকর সিটি স্ক্যান মেশিন। বহির্বিভাগে প্রতিদিন 1200 থেকে 1500 রোগী আমরা সেবা দিয়ে থাকি। আর চিকিৎসক সংকট তো অবশ্যই আছে, বিশেষ করে এই মুহূর্তে আমাদের মেডিসিন বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ নাই। আরও অনেক বিশেষজ্ঞ নাই, কিন্তু এই দুইজন বিশেষজ্ঞ খুবই জরুরি। এই দুটো পদ আমাদের খালি আছে। বাগেরহাট সদর হাসপাতাল 100 থেকে 250 শয্যায় উন্নীত হলেও জনবল সংকটে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 58টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 18 জন। মুন্সিগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতাল নানা অনিয়মে জর্জরিত। 3টি অ্যাম্বুলেন্সের মধ্যে 2টি নষ্ট 2 বছর ধরে। সময়মতো চিকিৎসক না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীদের। হাসপাতাল থেকে ওষুধ না পাওয়া সহ রয়েছে নানা অনিয়মের অভিযোগ। 203 নম্বর ডাক্তার ওখানে আসতে বলছে, ওই 203 নম্বর ডাক্তার কোনো ডাক্তারই আসে না এখন। ওনাদের ডিউটি 9টা থেকে, ওনারা এই যে লাইনে সিরিয়াল ধরতেছে, কত মহিলা মা বোন আসতে ভোগান্তি করতেছে। ডাক্তার আসে, ডাক্তার আইসা ওষুধ দিল, 5 দিনের ওষুধ দিয়েছে, সেখানে দিয়েছে আমার আপনার 2 দিনের ওষুধ। মাদারীপুর সদর হাসপাতাল 250 শয্যার, চলছে 100 শয্যার জনবল দিয়ে, ফলে ভোগান্তি পোহাতে হয় সেবা প্রার্থীদের। ডাক্তার দেখে
দেখাইতে আসি 10টার সময় 2টা বাজে যায়, তখন তো আমরা যাইতে পারি না। ডাক্তারের পরিমাণ অনেক কম, আরো ডাক্তার থাকলে একটু আমাদের ভালো হয়। পঞ্চগড় জেলার হাসপাতালগুলোতে জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। চিকিৎসক সংকট ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে অনেকেই চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছেন না। নেত্রকোনা সদর হাসপাতালেও রোগীর চাপ বেশি। দালাল আর ওষুধ বিক্রেতাদের ফাঁদে অনেকটাই অসহায় সাধারণ মানুষ। আমি আইছি 9টা থেকে, এখন বাজে 10টা, এখন পর্যন্ত ডাক্তার আসে নাই। জনগণ কত কষ্ট করছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কারফিউ শিথিল হওয়ায় ভিড় বেড়েছে নেত্রকোনা সদর হাসপাতালে। দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা, তবে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের উদাসীনতায় ঠিকমতো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রোগীরা। সেই সঙ্গে আছে দালাল এবং ঔষধ বিক্রেতাদের দৌরাত্ম্য। নেত্রকোনা সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শামীম আহমেদ। জেলা সদর যে হাসপাতালটি আছে সেই হাসপাতালটি মূলত 100 শয্যার হাসপাতাল এবং সেখানে 10টি উপজেলা থেকে এসে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। এই নেত্রকোনা সদর হাসপাতালে আমরা সকাল থেকেই আজ খোঁজ রেখেছিলাম। আসলে হাসপাতালে এসে দেখতে পারলাম যে কোনো ডাক্তার, তত্ত্বাবধায়ক কাউকেই আমরা 10টা পর্যন্ত পাইনি। তারপর আস্তে আস্তে কিছু ডাক্তার বা স্টাফ তারা আসতে শুরু করলেন। এর আগে আসলে রোগীদের আমরা প্রচণ্ড ভিড় লক্ষ্য করেছি। এর মধ্যে শিশু রোগী বা প্রসূতি রোগী, এই ধরনের রোগীরাই মূলত একটু বেশি। কোঠা আন্দোলনের কারণে যে বিশৃঙ্খলা হয়েছে বা কারফিউ জারি হয়েছে, সেই কারফিউর কারণে রোগীরা আসতে পারেনি। এখন মূলত কারফিউ শিথিল হওয়ার কারণে সেই সব উপজেলার যে রোগীরা আছে তারা সেবা নেওয়ার জন্য এই জেলা সদর হাসপাতালে এসে ভিড় করছেন এবং সেই ভিড়টি আসলে খুবই লক্ষণীয়। আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে রোগীদেরকে ঘিরে হাসপাতালে একটি দালাল চক্রের ব্যাপার আমরা লক্ষ্য করেছি। তারা বিভিন্নভাবে রোগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। এই সব যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খুব শীঘ্রই সুনজর পড়বে, এমনটি প্রত্যাশা করছেন নেত্রকোনা জেলার সাধারণ যে সেবাগ্রহীতা রোগীরা রয়েছেন তারা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। জয়পুরহাটে পটল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। স্বল্প খরচ ও লাভ বেশি হওয়ায় প্রতি বছরই বাড়ছে পটলের আবাদ। চলতি বছর জেলাটিতে 465 হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। বিঘা প্রতি কৃষকের খরচ 20,000 টাকা। পাইকারি বাজারে প্রতিমন পটল বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। প্রতি বিঘা জমিতে কৃষকের লাভ হচ্ছে 40 থেকে 50,000 টাকা। পটল চাষে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। আবারও দেশের বাইরের খবর। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কিত ফলাফল ঘিরে বিক্ষোভের মুখে বিরোধী নেতাদের গ্রেফতারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রেসিডেন্ট প্রাসাদের ব্যালকনি থেকে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, বিরোধী দলের স্বরূপ উন্মোচন করে তাদের কারাগারে পাঠানো হবে। এ সময় বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে গ্রেফতারের দাবি জানায় মাদুরোর সমর্থকরা। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার মাদুরো ও প্রধান বিরোধী দল উভয়ই নিজেদের বিজয়ী দাবি করে। এর পরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী কারাকাস। এক সমাবেশে বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নির্বাচনী ফলাফলের পূর্ণাঙ্গ টালি শিট প্রকাশের দাবি জানান। তার অভিযোগ, ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল নির্বাচনী কেন্দ্রভিত্তিক কোনো ফলাফল প্রকাশ করেনি। 3টা নিউজ আওয়ার ছিল এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।